একজন ফ্রিল্যান্স ইংলিশ টিচার হয়ে লক্ষ টাকা আয় করুন। আপনিও হতে পারেন একজন দুর্দান্ত ইংরেজি শিক্ষক। তবে জানেন তো, পৃথিবীতে শত শত পেশার মাঝে শিক্ষকতা এমন একটি পেশা যেখানে আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি গ্রহণযোগ্যতা পাবেন। আর যদি হতে পারেন একজন দক্ষ ইংরেজি শিক্ষক, তাহলে তো কোনো কথাই নেই। লক্ষ টাকা আয় করতে পারবেন, সাথে শিক্ষার্থীদের ভালোবাসাও পাবেন। প্রশ্ন হলো, আমি একজন দুর্দান্ত ইংরেজি শিক্ষক হতে চাই, কিভাবে, কি করণীয়? ইংরেজি শিক্ষক শুধু অফলাইনে না, আপনি অনলাইনেও হতে পারেন। অনলাইনে শিক্ষকতা করে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। সম্মান তো আছেই। এর জন্য আসলে কি কি লাগে? সত্যি বলতে, অনলাইনে শিক্ষকতা করার জন্য তেমন কিছু লাগে না। এই তো, আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেটি, কিংবা একটি ভালো মানের ল্যাপটপ বা একটি ট্যাব, সাথে লাগবে একটি পেন ট্যাব যেখানে আপনি লিখতে পারবেন। ইন্টারনেট কানেকশন তো লাগবেই। আর কি চাই? সবার আগে যেটি চাই সেটি হলো আপনার স্কিল। আপনি শিক্ষক হতে চান, দক্ষ হবেন না, সেটা কি করে হয়? এজন্য আমি বলবো, ইংরেজি শিক্ষক হওয়ার জন্য সবার আগে চাই ইংলিশ স্কিল। যেমন ধরুন, আপনি স্ক্রিনে একটি রুল দেখতে পাচ্ছেন। এরকম রুলস আমরা অনেক মুখস্থ করেছি ছোটবেলা থেকে, এবং যারা শিক্ষকতা করি তারাও ছাত্রছাত্রীদেরকে এরকম রুলস মুখস্থ করাই বা শেখাই। কি আছে রুলসে? এই রুলে আছে দুইটি নাউন বা প্রোনাউন, মানে একটা বাক্যে যখন আমরা দেখব সাবজেক্টের স্থানে দুইটি নাউন অথবা প্রোনাউন যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ কিংবা ইনক্লুডিং দ্বারা যুক্ত হয়, তাহলে ভার্ব বসে প্রথমটি অনুসারে। এই তো না? আমরা এই নিয়মটা সবাই মুখস্থ করি যে যখন সাবজেক্টের স্থানে দুইটি নাউন বা প্রোনাউন, মানে এখানে একটা নাউন আছে বা একটা প্রোনাউন আছে, এখানে একটা নাউন বা প্রোনাউন আছে, এই মাঝখানে যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট এরা থাকে, তাহলে আমরা ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল কোনটা করব সেই সিদ্ধান্ত নেই আমরা প্রথম নাউনের কাছে। এটা আমরা মুখস্থ করি। সেই দিক চিন্তা করলে আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস হ্যাজ অর হ্যাভ ক্লিন দ্য স্কুল ফিল্ড। এখানে আপনি ভার্ব কোনটা নেবেন? প্রথমত এই পুরো অংশটি হলো বাক্যের কি? সাবজেক্ট। এখন আপনার নিয়ম মুখস্থ আছে যে দুইটি নাউন বা প্রোনাউন যদি অ্যালং উইথ দ্বারা যুক্ত হয়, ভার্ব বসে কি? প্রথমটি অনুসারে। সুতরাং আমার প্রথম নাউনটি টিচার যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্ব হবে সিঙ্গুলার নাম্বার। এই তো, সেই হিসেবে আমার ভার্ব হবে কি? হ্যাজ। ওকে, এটা তো গেল গতানুগতিক মুখস্থ বিদ্যার কথা। এবার আসুন, আপনি যদি আপনার শিক্ষার্থীদেরকে এভাবে পড়ান যে দেখো, তোমার এই উইথ, অ্যালং উইথ মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা যে যখনই কয়েকটা শব্দ মিলে একটি বিশাল বড় সাবজেক্ট গঠিত হবে, সেক্ষেত্রে তোমার ভার্ব বসবে প্রথম নাউন অনুসারে। কি বলেছি? আপনি যদি আপনার শিক্ষার্থীদের শেখান যে কতগুলো শব্দ একত্রিত হয়ে যদি বাক্যের সাবজেক্ট গঠিত হয়, তুমি বাবা ভার্ব বসাবা প্রথম নাউন অনুসারে। যেমন এখানে প্রথম নাউন টিচার সিঙ্গুলার, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার। এখন কিন্তু আপনার স্টুডেন্ট আপনাকে প্রশ্ন করতেই পারে যে স্যার বা ম্যাম, এই দ্বিতীয়টা অনুসারে কেন ভার্ব বসবে না? কি উত্তর দিবেন? তাকে কিন্তু চমৎকারভাবে বোঝানো যায়। দেখো, আমি যদি এই বাক্যে এই অ্যালং উইথ হিজ স্টুডেন্টস এই অংশটুকুকে বাদ দেই, তবুও কিন্তু আমার একটা চমৎকার বাক্য হয়। যেমন দ্য টিচার হ্যাজ ক্লিনড দ্য স্কুল ফিল্ড। হয় কি না? হয়। তার মানে যে অংশটুকুকে বাদ দিলেও একটা সেন্টেন্স চলতে পারে, সেগুলো কিন্তু, সেই অংশটুকু কিন্তু বাক্যের কোনো আবশ্যকীয় পার্ট না। সুতরাং বাবা, যে অংশটা ছাড়াই আমার সেন্টেন্স চলতে পারে, আমি সেই অপশনাল বিষয়টিকে কেন্দ্র করে কেন ভার্ব বসাবো? ও কিন্তু সহজেই বুঝবে। ওকে যদি এইভাবে লিখানো যায় যে দেখো, আমি এই সেন্টেন্সটা কিন্তু এইভাবেও লিখতে পারি, দ্য টিচার হ্যাজ ক্লিন দ্য স্কুল ফিল্ড অ্যালং উইথ হিজ স্টুডেন্টস। হ্যাঁ, লেখা তো যায়। তাহলে এখন বলো, অ্যালং উইথ যদি বাক্যের শেষে থাকতো, তাহলে কি তুমি এই অ্যালং উইথ হিজ স্টুডেন্টস এটা অনুসারে ভার্ব বসাতে? ও কিন্তু বলতো যে না, আমি তো টিচার অনুসারে ভার্ব বসাবো।
সুতরাং এখান থেকে নিয়মটা আসছে যে দুইটি নাউন বা প্রোনাউন উইথ, অ্যালং উইথ বা টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এগুলো দ্বারা যুক্ত হলে ভার্ব বসবে কোনটা অনুসারে? প্রথমটা অনুসারে। আমি বলছিলাম যে শিক্ষার্থীদেরকে সরাসরি নিয়ম মুখস্থ করানো যাবে না, নিয়মের পেছনের গল্প জানাতে হবে, নিয়মের পেছনের কাহিনী জানাতে হবে, আর এর জন্য আগে আপনাকে দক্ষ হতে হবে। যেমন ধরুন এইখানে কি লেখা আছে? সহজ পদ্ধতিতে ট্রান্সলেশন। বিশাল বড় একটা বাংলা বাক্য আছে। কি লেখা আছে এই বাক্যে? অসংখ্য যানবাহনের দ্বারা নির্বিচারে কার্বন নিঃসরণের জন্য বৈশ্বিক উষ্ণতার কারণে সংঘটিত জলবায়ু পরিবর্তন নানা রকম প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাকে ত্বরান্বিত করছে। এই সেন্টেন্সটি আপনি ইংলিশে অনুবাদ করে দেখাবেন আপনার শিক্ষার্থীদেরকে। কিভাবে? অনেক নিয়ম লাগবে, তাই তো? না, একদমই কোনো নিয়ম লাগবে না। ওকে আপনি জাস্ট সহজ করে বুঝান যদি, যে দেখো তুমি যে নিয়মটা জানো, নরমালি একটা বাক্য লিখতে গেলে প্রথমে সাবজেক্ট লাগে, তারপর ভার্ব লাগে, এরপর অবজেক্ট লাগে। জাস্ট এই নিয়মটি দিয়ে এই বাক্যটি অনুবাদ করা সম্ভব। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, আমি দেখাবো। জাস্ট একটু মনোযোগ দিতে হবে। এখানে এই বিশাল বড় বাক্যের মধ্যে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কোনটা? যা দ্বারা কাজ করা বোঝায়, তাই তো ভার্ব। এখানে ভার্ব হলো ত্বরান্বিত করছে। ত্বরান্বিত করছে মানে বৃদ্ধি করতেছে, বাড়িয়ে দিচ্ছে, এটা হলো আমার ভার্ব। নরমালি একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই সেটি হলো বাক্যের সাবজেক্ট। মানে আমি যদি ভার্বকে প্রশ্ন করি যে কে ত্বরান্বিত করতেছে, তাহলে উত্তর হিসেবে যা পাবো সেটা হবে বাক্যের সাবজেক্ট। আর যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে নরমালি অবজেক্ট পাওয়া যায়। আমি যদি বলি এখানে কাকে ত্বরান্বিত করতেছে, উত্তর হলো যে নানা রকম প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাকে ত্বরান্বিত করতেছে। তাহলে এই যে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যা পেলাম, এটি হলো বাক্যের অবজেক্ট। এখন যদি প্রশ্ন করি যে এই দুর্যোগের তীব্রতাকে ত্বরান্বিত করতেছে কে, কে ত্বরান্বিত করতেছে, উত্তর কি? উত্তর আসলে শুধু জলবায়ু পরিবর্তন না, বরং উত্তর হলো অসংখ্য যানবাহনের দ্বারা নির্বিচারে কার্বন নিঃসরণের জন্য বৈশ্বিক উষ্ণতার কারণে সংঘটিত হয় যে জলবায়ু পরিবর্তন, সেই জলবায়ু পরিবর্তন এটাকে ত্বরান্বিত করতেছে। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে সাবজেক্টটা এত বড় হলে আমি বুঝবো কিভাবে? আপনি সহজেই বুঝবেন। জাস্ট আপনি ভার্বকে প্রশ্ন করেন কে ত্বরান্বিত করতেছে, উত্তর হলো জলবায়ু পরিবর্তন। আরে ভাই কোন জলবায়ু পরিবর্তন সেটা তো বলো। এই জলবায়ু পরিবর্তনকে ব্যাখ্যা করতে গেলেই কিন্তু আপনাকে বলতে হবে ওই যে অসংখ্য যানবাহনের দ্বারা নির্বিচারে কার্বন নিঃসরণের জন্য বৈশ্বিক উষ্ণতার কারণে সংঘটিত হয় যে জলবায়ু পরিবর্তন, সেই জলবায়ু পরিবর্তন। তার মানে জলবায়ু পরিবর্তনের সাথে যা যুক্ত পুরোটাই হয়ে গেল বাক্যের সাবজেক্ট। তাহলে এই বিশাল বড় বাক্যের কি হলো? মাত্র তিনটা পার্ট, একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট। এই তো। এখন আপনি জাস্ট এই নিয়মটা দিয়ে ওকে ট্রান্সলেট করাতে পারেন। কিভাবে? সাবজেক্ট তো অনেক বড়, কোনো সমস্যা নেই। ছোট্ট একটা সূত্র, যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। কি বলেছি? মানে কয়েকটা শব্দ মিলে যখন একটা সাবজেক্ট গঠিত হবে, কিংবা কয়েকটা শব্দ মিলে যখন একটি অবজেক্ট গঠিত হবে, সেটা একটা কি হয়? ফ্রেজ হয়। এত কথার দরকার নেই, যে কোনো কিছু সাইজে বড় হলে তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তার মানে হলো আমি এই সাবজেক্টের ইংলিশ যখন লিখতে যাব, আমি শুরু করব কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে পেছনের পার্টটা কি? জলবায়ু পরিবর্তন। তাহলে জলবায়ু পরিবর্তনের ইংলিশ আমি কি লিখবো? আমি লিখবো ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের আগের শব্দটা কি? কারণে সংঘটিত। তার মানে আমরা লিখবো কজড বাই, কারণে সংঘটিত। এবার তার আগের শব্দটা কি? বৈশ্বিক উষ্ণতা, মানে কি? গ্লোবাল ওয়ার্মিং। একটু মনোযোগ দেন, ভালো লাগবে। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা। এবার বৈশ্বিক উষ্ণতার আগের শব্দটা কি? জন্য। জন্যর ইংলিশ কি? ফর, জন্য। জন্যর আগের শব্দটা কি? কার্বন নিঃসরণ। তাহলে আমি লিখব কার্বন এমিশন। কার্বন এমিশন, এমিশন মানে হচ্ছে নিঃসরণ। ওকে। এবার কার্বনের আগের শব্দটা কি? নির্বিচারে, মানে ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে। ওকে। এবার নির্বিচারে আগের শব্দটা কি? দ্বারা। দ্বারার ইংলিশ কি? বাই। এবার দ্বারার আগের শব্দটা কি? অসংখ্য যানবাহন। তার অসংখ্যর ইংলিশ কি? নিউমেরাস। আর যানবাহনের ইংলিশ কি? ভেহিকলস। তাহলে আমরা এতক্ষণ ধরে কি লিখলাম? বাক্যের সাবজেক্ট লিখলাম। এরকম সাবজেক্ট যদি একটা 5 কিলোমিটার লম্বাও হয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই।
শুধু পেছন দিক থেকে লিখতে থাকবেন, সামনে এসে পৌঁছায় যাবেন। সাবজেক্ট হয়ে গেল। এবার আমার ভার্ব কি? আমার ভার্ব হলো ত্বরান্বিত করতেছে। ত্বরান্বিত করতেছে মানে বৃদ্ধি করতেছে। এখন বাড়ানোর ইংলিশ কি? ইনক্রিজ হতে পারে, রাইজ হতে পারে, কিংবা এখানে পজিটিভ হিসেবে রেইজও দেওয়া যেতে পারে, আবার অ্যাক্সিলারেটও দেওয়া যেতে পারে। আপনার যা ইচ্ছা লিখেন, বৃদ্ধি করলেই হলো। তাহলে বৃদ্ধি করতেছে বা ত্বরান্বিত করতেছে মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে ইজ অ্যাক্সিলারেটিং, ইজ অ্যাক্সিলারেটিং। তাহলে ত্বরান্বিত করতেছে বা বৃদ্ধি করতেছে। সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার কি দরকার আমাদের? অবজেক্ট। কাকে ত্বরান্বিত করতেছে? উত্তর হলো নানা রকম প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাকে। এটা লিখবো কোন দিক থেকে? একই কথা, সাবজেক্ট হোক আর অবজেক্ট হোক, সাইজে বড় মানে পেছন দিক থেকে অনুবাদ করো। তাহলে আগে তীব্রতার ইংলিশ লিখতে হবে। তার মানে দা ইন্টেন্সিটি। দা ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা। ইন্টেন্সিটি মানে তীব্রতা। ওকে, তীব্রতা। তীব্রতার আগের শব্দটি কি? র। র এর ইংলিশ কি? অফ। এবার র এর আগে কি? নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, মানে various kinds of, various kinds of, various kinds of natural calamities, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। আপনি খেয়াল করেছেন কত সহজে এই বাক্যটাকে আমরা ট্রান্সলেট করে ফেললাম? যদি আপনি মনোযোগ দিয়ে থাকেন, মনোযোগ দিয়ে দেখে থাকেন, সহজে বুঝে গেছেন। Climate change caused by global warming for carbon emission indiscriminately by numerous vehicles is accelerating the intensity of various kinds of natural calamities. এরকম পদ্ধতি যদি সহজ হয়, তাহলে আপনি নিজেও এরকম বিশাল বড় বড় বাংলা বাক্যকে ইংরেজিতে তো লিখতে পারবেন, এবং আপনি যদি পারেন আপনার শিক্ষার্থীকে নিশ্চয় আপনি ভালো শেখাতে পারবেন। জানেন, একজন শিক্ষক তখনই কনফিডেন্স নিয়ে কথা বলতে পারে ক্লাসরুমে যখন তিনি নিজে ভালো জানেন। নিজে ভালো না জানলে কিন্তু আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায় না। তাহলে এতক্ষণ ধরে আমরা আলোচনা করে কি বুঝলাম? যে শিক্ষক হতে গেলে আপনার গ্রামার স্কিল দরকার, আপনার রাইটিং স্কিল দরকার। শুধু কি তাই না, আপনি ইংরেজি শিক্ষক। যে কোনো একটি প্রোগ্রামে আপনি যখন বক্তব্য পরিবেশন করবেন, আমাদের সমাজ চায় আপনি বক্তব্যটি ইংলিশেই দিবেন। বলুন চাই কিনা? অবশ্যই চায়। এখন যদি আপনি চমৎকারভাবে ইংলিশ স্পিচের কিছু ফরম্যাট শেখেন, প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। এই ধরুন না, আপনাকে কোনো একটা প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে, আপনি সেখানে স্পিকার হিসেবে কথা বলবেন। কি বলবেন? আপনি যদি শুরুতে গিয়ে এভাবে শুরুটা করেন, beginning with the name of the almighty creator who is very much kind and donor, শুরু করছি সেই সর্বশক্তিমানের সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু এবং দাতা। Today's function, present honorable chief guest, special guest, other guests, and my sweethearted brothers and sisters, অথবা স্টুডেন্টস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা বা প্রাণপ্রিয় ভাই বোনেরা, accept my salam and adab according to your religions, যার যার ধর্ম অনুসারে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। Today I have stood here to say something on dash. এই ড্যাশের জায়গায় আপনি টপিকের নাম দিবেন। আজ আমি এই টপিকের উপর এখানে কথা বলতে দাঁড়িয়েছি। এরপর আপনি ওই টপিকের উপর কিছু বক্তব্য দিয়ে দিলেন। শেষের দিকে গিয়ে আপনি শুরু করলেন এভাবে, রিয়েলি, সত্যি, ইট ইজ অ্যান অনার ফর মি টু গিভ মি আ চান্স টু ডেলিভার আ স্পিচ ইন ফ্রন্ট অফ ইউ। আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে একটি বক্তব্য পরিবেশন করতে দেওয়ার জন্য সত্যি আমার কাছে এটি একটি সম্মান মনে হচ্ছে। ইফ দেয়ার ইজ এনি রং অর মিস্টেক, প্লিজ পার্ডন মি। যদি আমার বক্তব্যের কোথাও কোনো ভুল হয়, দয়া করে আমাকে ক্ষমা করুন। থ্যাংক ইউ অল। আপনাদের সকলকে ধন্যবাদ। এভাবে যদি আপনি একটা ইংলিশ স্পিচ পরিবেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য মানে বিষয়টা, আপনার আত্মবিশ্বাস তো বেড়ে যাবে। যাদের সামনে আপনি এই ইংলিশ বক্তব্যটি পরিবেশন করবেন, তাদের কাছেও কিন্তু আপনার পরিচিতি অন্যভাবে পেয়ে যাবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? যে একজন ইংলিশ টিচার হতে গেলে আপনার কি কি দরকার হবে? আপনার অনেক কিছু দরকার হবে। আপনি আপনার ইংলিশ স্কিল বৃদ্ধি করতে চান মানে আপনাকে বৃদ্ধি করতে হবে গ্রামার স্কিল। তবে সেটা ঠাড়া পড়া রুলস মুখস্থ করা না, রুলসের পেছনের কাহিনী জানতে হবে, যেমনটি আমি ভিডিওতে আলোচনা করলাম। অর্থাৎ শিক্ষার্থীদেরকে সহজে বোঝাতে হবে যে এটি মুখস্থ বিষয় নয়, এই রুলসটা এভাবে সৃষ্টি হয়েছে এবং সবগুলো রুলের পেছনে কাহিনী অবশ্যই আছে, জাস্ট আপনাকে জানতে হবে।
গ্রামার স্কিল বৃদ্ধি করতে হবে, ভোকাবুলারি পাওয়ার বাড়াতে হবে। যেমন ধরুন না, আমরা যে ইংলিশ সেন্টেন্সটা লিখলাম, এখানে অনেক ওয়ার্ডের প্রয়োজন হলো, সেই ওয়ার্ডগুলো আপনাকে শিখতে হবে, তবেই না আপনি শেখাতে পারবেন কাউকে। আপনার রিডিং স্কিল বৃদ্ধি করতে হবে। আপনি শুধু ইংলিশ নিউজ পেপার না, আপনি যে কোনো কিছু ইংলিশ দেখে যেন পড়তে পারেন, বুঝতে পারেন, তবেই তো আপনি কাউকে বোঝাতে পারবেন। আপনার বৃদ্ধি করতে হবে রাইটিং স্কিল, যা ইচ্ছা তাই যেন আপনি লিখতে পারেন, অর্থাৎ মনের বাংলা কথাগুলোকে যেন ইংলিশে আপনি সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন, সেন্টেন্সটি যেন কারেক্ট হয়, সেই স্কিল আপনার বৃদ্ধি করতে হবে। আপনার স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা বাড়াতে হবে, এবং সেটি ইংরেজিতে। যেমন আপনি বাংলায় বলতে পারেন, তেমন আপনাকে ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে। এবং শুধু কি তাই না, লিসেনিং স্কিল বাড়াতে হবে, লিসেনিং পাওয়ার বাড়াতে হবে। কারণ যখন আপনি শুধু নিজে বলতে পারেন বাট অন্যের কথা শুনে বুঝতে পারেন না, তাহলে আপনি তাকে রিপ্লাই দিবেন কিভাবে? তার মানে এক কথায় গ্রামার স্কিল, ভোকাবুলারি পাওয়ার, রিডিং স্কিল, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল এবং লিসেনিং পাওয়ার, এগুলো আপনাকে বৃদ্ধি করতে হবে। আর এই বিষয়গুলো মাথায় রেখে ইংরেজি শেখার আপনাদের বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং আয়োজন করতে যাচ্ছে একটি চমৎকার ইংলিশ প্রোগ্রাম, এবং আমরা তার নাম দিয়েছি মাস্টারিং ইংলিশ। এই মাস্টারিং ইংলিশ অনলাইন কোর্সটি যদি আপনি করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি আপনার যে ইংলিশ স্কিল আছে তাকে আপনি বহু গুণে বৃদ্ধি করতে পারবেন, বহু গুণে বৃদ্ধি করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই কোর্সটি কাদের জন্য? শুধু কি শিক্ষকদের জন্য? আমি বলবো না, এই কোর্সটি কাদের জন্য? যারা শিক্ষকতা করেন, হোক সেটি এলিমেন্টারি বা প্রাইমারি লেভেলের স্কুলে, কিংবা হাই স্কুলে, কিংবা কলেজে যারা শিক্ষকতা করেন। আপনি যদি ইংরেজি বিষয়ের শিক্ষক হন, তাহলে তো কোনো কথাই নেই, এই কোর্সটি আপনার জন্য। মজার বিষয়, আপনি অন্য বিষয়ের শিক্ষক হয়েও এই কোর্সটি করতে পারেন। সত্যি বলতে, শিক্ষকতা করে মাসে যে মাইনে পাওয়া যায়, এই মাইনে দিয়ে আসলে জীবন যাপন করা বেশ কঠিনই বলা চলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে। এক্ষেত্রে আপনি যদি সৎভাবে শিক্ষকতা করার পাশাপাশি আপনার অবসরে আপনি কিছু শিক্ষার্থীদেরকে পড়াতে পারেন, শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, আপনিও আর্থিকভাবে অবশ্যই উপকৃত হবেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই কোর্সটি আমাদের শিক্ষকদের জন্য। এবং এই কোর্সটি হলো, আপনি দেখেন হাতে সিভি নিয়ে একজন লেডি দাঁড়িয়ে আছে, দ্যাট মিনস যারা জব সিকার, যারা ভালো মানের একটি ক্যারিয়ার গড়তে চায় উচ্চশিক্ষা শেষ করে, তাদের জন্য এই কোর্সটা একটা সুপার ডুপার কোর্স হবে। সেটি হোক বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস, ব্যাংক জবের মতো প্রস্তুতি, যারা চাচ্ছেন যে আমি প্রথমবারই যেন বিসিএস ক্যাডার অফিসার হতে পারি, তার জন্য আমার একটা ফাউন্ডেশন ইংলিশ কোর্স দরকার, আমি সব জানতে চাই, আমি যেন প্রথমবারই বাংলাদেশ ব্যাংকের এডি হতে পারি, তাদের জন্য একটা অসাধারণ কোর্স। কিংবা যারা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে বিভিন্ন সরকারি জবের জন্য নিজেদেরকে প্রস্তুত করতেছেন, তাদের জন্য এটি একটি অসাধারণ কোর্স হতে পারে। অর্থাৎ আপনি যদি জব সিকার হন, এই কোর্সটি আপনার জন্য একটা প্যানাসিয়া বলতে পারি, যে সব রোগের ঔষধের মতো কাজ করবে। এবং এই কোর্সটি হলো আরো তাদের জন্য যারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে কর্পোরেট লেভেলে যারা জব করতেছেন, তারা কিন্তু প্রমোশনের জন্য অনেকেই মরিয়া, কাজ করছেন কিন্তু প্রমোশন পাচ্ছেন না। এর পেছনে কারণ কি কখনো ভেবে দেখেছেন? এমন তো হতেই পারে আপনার কলিগরা, তাদের ইংলিশ কমিউনিকেশন স্কিল ভালো, তাদের প্রমোশন তরতর করে হচ্ছে। আপনি কাজের বোঝা পিঠে নিয়ে চলছেন তো চলছেন, কিন্তু আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল ভালো না থাকার কারণে প্রমোশন হচ্ছে না, এমন কিন্তু হয়। সুতরাং আমি বলবো, যারা কর্পোরেট জব করতেছেন, তাদের প্রমোশন আটকাতে পারবে না যদি আপনি এই কোর্সটি করতে পারেন। সত্যিই বলছি, এই কোর্সটি আপনার প্রমোশন আনবেই। সেই সাথে এই কোর্সটি তাদের জন্য যারা সচেতন গার্ডিয়ান। অনেক গার্ডিয়ান আছে যারা বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, বাট তাদের কোনো কারণে ইংলিশ স্কিল বাড়ানো সম্ভব হয়নি। তাদের মনে একটা দুঃখ, ক্ষোভ, যে আমি যদি ইংলিশ স্কিলটা ভালো অর্জন করতে পারতাম, আমি যদি ফ্লুয়েন্টলি বলতে পারি ইংলিশে, আমি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে লিখতে পারি, তাহলে আমি আমার বাচ্চার স্কুলে গিয়ে অন্তত টিচারদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারবো, আমি চাইলে তাদেরকে একটা ডায়েরিতে ইংলিশে নোট লিখে পাঠাতে পারবো। কিংবা শখের বসে যারা ইংরেজি শিখতে চান, কারণ ইংরেজি একটি ভাষা, এটা শখের বসেই যে কেউ শিখতে পারে, তাদের জন্য এটি একটি অসাধারণ কোর্স, এই মাস্টারিং ইংলিশ কোর্স। এই কোর্সে কি থাকবে? এই কোর্সে 200 লেকচার থাকবে। এতগুলো লেকচার আমি পারবো তো? ভয় পাবেন না প্লিজ। আপনি যদি কোনো কিছু শূন্য থেকে শিখতে চান, আপনার ফাউন্ডেশনটি মজবুত করতে হবে। আপনি যদি 10 তলা ভবন করতে চান, নিশ্চয় আপনাকে প্রথম তলার ফাউন্ডেশনটা অবশ্যই মজবুত করতে হবে। আর আপনি যদি একতলা ভবনই করতে চান, সেক্ষেত্রে তো ভিন্ন কথা।
সো আপনার যদি ইচ্ছা হয় আমি ইংলিশের রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, গ্রামার সবকিছুতে ফ্লুয়েন্ট হতে চাই, তাহলে আপনার কিন্তু শর্ট কোর্স দিয়ে কাজ হবে না। আপনাকে 200 লেকচার থাকবে এই কোর্সের মধ্যে। আমি নিশ্চিত করে বলতে পারি, জব সিকার হন কিংবা টিচার হন কিংবা ইংরেজি শেখার আগ্রহ নিয়ে আসেন, পুরোটাই পূর্ণ হবে এই কোর্স করে। এই 200 লেকচারে আমরা রেখেছি ইংলিশ গ্রামারের উপর 50 লেকচার। ভাবুন তো আপনি একবার, ইংলিশ গ্রামারের উপর যদি আপনি 50টি লেকচার পান, গ্রামারে কিছু থাকে? কিছু থাকে না। তবে মাথায় রাখবেন, গ্রামার মানে পার্টস অফ স্পিচ কত প্রকার এটা মুখস্থ করা না, বরং এটাকে মাস্টারিং করা। যেমন ধরুন না, নাউন, শুধু কোনো কিছু নামকে নাউন বলে এইটুক জানলে তো হবে না। কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, শুধু এইটুক জানলেও হবে না। নাউনের ট্রান্সফরমেশন জানতে হবে, আইডেন্টিফিকেশন জানতে হবে, ক্লাসিফিকেশন জানতে হবে, কারেকশন জানতে হবে, এবং অনেক কনফিউজিং নাউন হতে জানতে হবে। শব্দের অর্থ মুখস্থ করলেই খেলা শেষ না। যেমন ধরুন না, সিন মানে দৃশ্য, সিনারি মানেও দৃশ্য। আপনাকে যদি প্রশ্ন করি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সিন অ্যান্ড সিনারি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হাউস অ্যান্ড হোম, হাউস মানেও বাড়ি, হোম মানেও বাড়ি, পার্থক্য কি এক? না, হাউস আর হোমের মধ্যে পার্থক্য আছে। যেমন ধরুন না, আপনি যদি জানেন যে এরকম একটা ঘর বা একটা ভবনকে বা একটা বিল্ডিংকে যেখানে মানুষ বাস করে সেটাকে বলা হয় হাউস। আর এই ঘরটা যে স্থানে নির্মাণ করা হলো সেই স্থানটাকে বলা হচ্ছে হোম। তার মানে কি, হোম মানে কোনো ঘর না। হোম ইজ ওয়ান কাইন্ড অফ প্লেস। যেখানে হাউস নির্মাণ করা হয় সেটাকে বলা হয় হোম, আর যেখানে আমরা বসবাস করি সেই ঘরটিকে বলা হয় হাউস। তার মানে আপনি হাউস আর হোমের কিন্তু ডিফারেন্সটা জেনে গেলেন। তো এগুলো দরকার আছে। গ্রামারের উপর 50টি ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর 30টি ক্লাস, আপনি যেন মুক্ত মনে লিখতে পারেন, এবং একাডেমিক রাইটিং এর উপর 20টি ক্লাস। এটা আবার কি? এটা হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসকে কেন্দ্র করে কিংবা চাকরির পরীক্ষার সিলেবাসকে কেন্দ্র করে একাডেমিক রাইটিং, সেটা হোক প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, ফিচার, সেটা এসে রাইটিং কিংবা ব্যাংকের পরীক্ষার ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, এনি কাইন্ড অফ রাইটিং, এনি পেজ অফ রাইটিং, এর জন্য আপনার কাজ করবে একাডেমিক রাইটিং এর 20টি ক্লাস। এবং রিডিং স্কিল বৃদ্ধি করার জন্য 10টি ক্লাস। আপনারা জানেন বিসিএস ব্যাংকের লিখিত পরীক্ষায় কিংবা অন্যান্য যে কোনো ভালো মানের লিখিত পরীক্ষায় আপনি দেখবেন একটি প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজটা সলভ করতে হয়, কিছু থিমেটিক কোশ্চেনের উত্তর করতে হয়। তার মানে আপনার রিডিং স্কিল ইমপ্রুভ করতে হবে। সেই সাথে আমাদের থাকবে রিডিং স্কিলে 10টি ক্লাস এবং ভোকাবুলারির উপর 30 লেকচার। এটা লাগবেই দাদা, এটা লাগবেই, এটা ছাড়া হবে না। এবার আসেন লিটারেচার। আপনি প্রশ্ন করতে পারেন, আমি ইংরেজি সাহিত্য দিয়ে কি করব? সাহিত্য মানুষের রুচি বদলায়, জানেন তো? আপনাকে ইংরেজি সাহিত্যের আমরা এমন 10টি ক্লাস দিব যা দিয়ে আপনি সিভিল সার্ভিস পরীক্ষায় যেমন প্রিলিমিনারি পরীক্ষা লিটারেচার অংশ কভার করতে পারবেন, তেমন আপনার আপনার লাইফ স্টাইলে আপনি অনেক পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আপনি শিক্ষার্থীদের মাঝে ইংরেজি সাহিত্যের গল্প শোনাতে পারবেন। এটা লাগবেই, এটা লাগবেই। এই 10টি ক্লাস আমরা রেখেছি এখানে। স্পোকেন ইংলিশের উপর 20 লেকচার, অর্থাৎ আপনি যেন ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন ইংরেজিতে, এর উপর আমাদের 20টি লেকচার। লিসেনিং ক্লিপস দেব 10টা আমরা। আপনাদের লিসেনিং স্কিল ইমপ্রুভ করার জন্য আমরা 10টা ক্লাস নিব। এবং প্রেজেন্টেশন স্কিল, এটা আবার কি? এটা হচ্ছে আপনি যদি শিক্ষক হন, আপনার শিক্ষার্থীদেরকে আপনি কোন ওয়েতে পড়ালে তারা ভালো বুঝবে, কিংবা আপনি যদি গার্ডিয়ান হন, ছেলে মেয়েদেরকে কিভাবে বুঝালে তারা ভালো বুঝবে, কিংবা আপনি যদি কর্পোরেট জব হোল্ডার হন, কিভাবে আপনি একটা সেমিনারে বা মিটিং এ আপনি আপনার বক্তব্যকে উপস্থাপন করবেন। জানতে হবে প্রেজেন্টেশন স্কিল, অর্জন করতে হবে প্রেজেন্টেশন স্কিল, বাড়াতে হবে প্রেজেন্টেশন স্কিল। এবং সবশেষে রেখেছি আমরা সলভ ক্লাস 10টি। এই নিয়ে আমাদের 200 লেকচার থাকবে এই মাস্টারিং ইংলিশ কোর্সে। এখন আসি, এই মাস্টারিং ইংলিশ কোর্সটি আসলে কিভাবে হবে? ক্লাসের মাধ্যম কি? ক্লাসের মাধ্যম হচ্ছে অনলাইন। এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অনলাইন একটা জনপ্রিয় মাধ্যম। যদি আপনি মনোযোগ দিতে পারেন, অনলাইন কোর্স করে আপনি অনেক বেনিফিটেড হবেন। আমাদের ক্লাসগুলো হবে জুমে, যেখানে আপনি আমার সাথে কথা বলতে পারবেন, আমিও আপনার সাথে কথা বলতে পারবো। ও বলাই হয়নি, এই পুরো কোর্সের সব ক্লাস ইনশাল্লাহ আমি রুবেল রানা নিব। যেখানে জুম ক্লাসে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি আপনাকে প্রশ্ন করতে পারবো, আপনি আমাকে দেখতে পারবেন, আমি আপনাকে দেখাতে পারবো। এভাবে আমাদের জুম ক্লাস হবে। তবে ক্লাসগুলো জুমে হলো আমরা নিরাপত্তার খাতিরে প্রতিটি ক্লাস রেকর্ড করে রাখবো, এবং সেই রেকর্ডটি আমরা আমাদের একটা সিক্রেট গ্রুপে সরবরাহ করব। তার মানে আপনার কোনো কারণে কোনো ক্লাস মিস হয়ে গেলে সমস্যা নেই, আপনি রেকর্ড দেখে ক্লাস করতে পারবেন, এবং এই রেকর্ডগুলো আজীবন থাকবে আপনার কাছে। আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যে কোনো সময় দেখার জন্য। এবং আমাদের কোর্সের ডিউরেশন হবে 7 থেকে 8 মাস। জানেন তো, 200 লেকচার, সময় তো লাগবে। আমরা চাইলে কি কোনো শর্ট কোর্স করতে পারতাম না? পারতাম, কিন্তু আমরা দেখেছি শর্ট কোর্স করে কখনো আসলে ইংলিশ স্কিল বৃদ্ধি করা যায় না। আপনিও চাইলে প্রমাণ করে দেখতেই পারেন।
আমাদের কোর্সের ডিউরেশন 7 থেকে 8 মাস। প্রতিটি ক্লাস রেকর্ড থাকবে, যা আপনি সারা জীবন লাইফ টাইম দেখতে পারবেন। সেই ক্লাসগুলো আমরা রেকর্ড করে রেখে দেবো আপনার জন্য। চলুন তাহলে দেখে আসি দাদা, আমাদের এই কোর্স প্ল্যান কেমন হবে। আমাদের এই কোর্স প্ল্যান চমৎকার একটা প্ল্যান। কেন দেখতে হবে? কারণ আপনি একটা কোর্স করবেন, সেখানে কি আছে এটা না জেনে আপনার কোর্সে যুক্ত হওয়া কখনোই সম্ভব না, উচিত হবে না। এই জন্য চলুন একটু প্লিজ সময় নিয়ে আমরা দেখে আসি আমাদের কোর্স প্ল্যানের একটা অংশ বিশেষ। যেমন ধরুন গ্রামার, লেকচার 1 দিয়ে শুরু করেছি। কি আছে? পার্সন, ভেরিয়াস ফর্মস অফ পার্সন। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো শিখবো? অনেক কিছু শেখার আছে। শুধু আই উই কে ফার্স্ট পার্সন, ইউ কে সেকেন্ড পার্সন, বাকি সবকে থার্ড পার্সন, এটুকু জানলেই কথা শেষ না। বরং একটা করে পার্সনের অনেকগুলো ফর্ম আছে। যেমন আই সাবজেক্টের কাজ করে, আই এর অবজেক্ট মি, আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আই এর পজিটিভ প্রোনাউন মাইন, আই এর রিফ্লেক্সিভ মাইসেলফ। তো আমাকে জানতে হবে আমি কখন আই, কখন মি, কখন মাই, কখন মাইন, কখন মাইসেলফ ব্যবহার করব। উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফস কখন ব্যবহার করব। নানা রকম ব্যবহার আছে। দ্যাট মিনস আপনি নর্মালি যা ভাবতেছেন এই কোর্সে সেগুলো শুধু না, বরং আপনি যা ভাবেননি তার সবকিছু। অর্থাৎ একজন শিক্ষক হতে গেলে আপনাকে আগে সেই বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। ঠিক এই বিষয়টি মাথায় রেখেই আমরা এই কোর্সে একদম পার্সন থেকে শুরু করে, মানে শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যা আছে সব রেখেছি, এবং ভেঙে ভেঙে বোঝানোর জন্য অনেক ক্লাস। যেমন ধরেন আইডেন্টিফিকেশন অফ নাউনের উপর একটি লেকচার, ক্লাসিফিকেশন অফ নাউন, ট্রান্সফরমেশন অফ নাউন, কারেকশন অফ নাউন, কনফিউজিং নাউনের উপর। দেখেন নাউনকে কেন্দ্র করে 4টা লেকচার। অনেকে না বুঝে বলতে পারে আসলে কি দরকার আছে? আমি কি বলি জানেন, সত্যি বলতে নাউনের উপর এই 4টা লেকচারও কম হয়ে যায়। নাউনের এত কিছু শেখার আছে যদি আপনি শিখতে চান, এত কিছু জানার আছে যদি আপনি জানতে চান, যে 10টি লেকচারও শেষ করা যাবে না, শেষ করা যাবে না। কিন্তু আমরা 4টা লেকচারে মোটামুটি যা আপনি শিক্ষার্থীদেরকে পড়াতে পারবেন রেখেছি। এভাবে আমরা ভেঙে ভেঙে সব টপিক রেখেছি। এখানে কি নাই, গ্রামারের কোন টপিক এখানে নাই, সবকিছু এখানে আছে, সবকিছু আছে এখানে। দেখেন ভার্বের উপর কতগুলো ক্লাস আমরা রেখেছি, খেয়াল করেন। প্রথমে আমরা ভার্বের ক্লাস দিয়েছি, আমরা প্রথমে ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন, তারপরে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের উপর 2টা পার্ট, ইনফিনিটিভের উপর একটা ক্লাস, জেরান্ডের উপর একটা ক্লাস, পার্টিসিপলের উপর একটা ক্লাস। শুধু কোন আইএনজির নাম জেরান্ড, কোন আইএনজির নাম পার্টিসিপল এইটুকু জানলে চলবে না, বরং কখন জেরান্ড করতে হয়, কখন পার্টিসিপল করতে হয়, এগুলো আপনাকে জানতে হবে। এরপর জেরান্ড পার্টিসিপলের পার্থক্য, মডাল ভার্বের ব্যবহার যদি আপনি না জানেন তো আপনি তো কিছু লিখতেই পারবেন না। সো মডাল ভার্বের উপর দেখেন আমরা 3টি পার্ট রেখেছি। তারপর কনফিউজিং ভার্ব, যেমন ধরুন না লাইক মানে পছন্দ করা, লাভ মানেও পছন্দ করা বা ভালোবাসা, বাট হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লাইক এন্ড লাভ? এর মধ্যে পার্থক্যটা কি? স্টিল মানে চুরি করা, রব মানে ডাকাতি করা, আসলে কি তাই? এর মধ্যে ভিন্নতা কি নেই? অবশ্যই আছে। পার্থক্যটা কি আপনাকে জানতে হবে। এভাবে আমরা এক একটা করে লেকচারকে অনেকগুলো পর্বে ভাগ করেছি যেন আমরা আপনাকে বিস্তারিত বোঝাতে পারি। কারণ আপনি হবেন শিক্ষক, আপনি হবেন সচেতন গার্ডিয়ান, আপনি হবেন শূন্য থেকে শুরু করে জব সিকার। সুতরাং আপনাকে তো ডিটেইলস জানতেই হবে। শর্টকাট আপনার জন্য না, মনে রাখবেন শর্টকাট পরে যারা অকালে মরে তারা। এটাই সত্যি, এটাই বাস্তব। এভাবে আমরা গ্রামারের উপর দেখেন ভেঙে ভেঙে কতগুলো লেকচার রেখেছি। লেকচার 50, কিন্তু আমরা ভেঙে ভেঙে আমরা 100 পার্ট করে দিয়েছি। এবার ধরেন আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং এ যাই, যেমন ফ্রি হ্যান্ড রাইটিং এ আমরা শুরু করব লেকচার 1-এ। কি আমরা প্রথম লেকচারে শিখব? সাবজেক্ট, অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, কমপ্লিমেন্ট, এগুলোর ব্যবহার আমরা শিখব। বলতে পারেন আরে ভাই সাবজেক্ট আর অবজেক্ট কে না চেনে? জি, অনেকেই চেনে না। আপনি রহিম ভাত খায়, এখানে হয়তো সহজে বুঝতে পারবেন রহিম সাবজেক্ট, ভাত অবজেক্ট, কিন্তু আমি যে বাক্যটি একটু আগে ট্রান্সলেট করিয়েছিলাম সেখানে সাবজেক্ট খুঁজে বের করা নিশ্চয়ই কঠিন ছিল। এরকম লং সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট কেমনে বুঝবেন? অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম নাকি রিজন আমি বুঝবো কিভাবে? একদম শূন্য থেকে শুরু করে এভাবে রাইটিং এর জন্য যা যা দরকার সব থাকবে এই আমাদের রাইটিং অংশটুকুতে। আর প্রতিটা ক্লাসে ভোকাবুলারি থাকবে। যেমন ধরুন না আমরা দেখেছি লেকচার 22, লেকচার 22 তে আমরা শিখবো দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স, মানে কিভাবে দীর্ঘ লম্বা বাক্য ইংরেজিতে লিখতে হয়। পাশাপাশি আমরা একটা টপিকের উপর ভোকাবুলারি শিখবো, মানে ভোকাবুলারি অন সোসাইটি অ্যান্ড সোশ্যাল ইস্যুস। অর্থাৎ সমাজ কিংবা সামাজিক কোনো সমস্যা নিয়ে লিখতে গেলে যে র্যান্ডমলি ওয়ার্ডগুলো প্রয়োজন হয় সেগুলো আপনাকে শেখাবো। এর পরের লেকচারে দেখেন ভোকাবুলারি অন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, শিক্ষা কিংবা কর্মসংস্থান নিয়ে লিখতে গেলে যেসব ভোকাবুলারি লাগে তা আমরা শিখবো। তারপরের লেকচারে ভোকাবুলারি অন পাওয়ার অ্যান্ড এনার্জি,
পাওয়ার কিংবা এনার্জি নিয়ে লিখতে গেলে যেসব ওয়ার্ড লাগে শিখবো। এরপরে ভোকাবুলারি অন ডিজিজ অ্যান্ড মেডিকেল টার্মস, রোগ ব্যাধি কিংবা মেডিকেল নিয়ে লিখতে গেলে যেসব ওয়ার্ডগুলো লাগে। এরপরে ভোকাবুলারি অন রিভার, ওশেন অ্যান্ড ব্লু ইকোনমি। অর্থাৎ এই জীবনে চলতে গেলে, শিক্ষকতা করতে হলে, পরীক্ষার হলে বসতে হলে কিংবা ছেলে মেয়েদেরকে পড়াতে গেলে যেসব টপিক সম্পর্কে আপনার জানা দরকার, সকল টপিকের উপর ভোকাবুলারি থাকবে। আপনি এই কোর্সে 1 না 2 না 4000 নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন। প্রশ্ন হলো মনে থাকে না। মনে রাখার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। যদি আপনি আমার কথা শুনতে পারেন, আপনি নিশ্চিত থাকবেন প্রতিটা ওয়ার্ড আপনার মনে থাকবে। কারণ আমরা ধরুন না, আজকে যে টপিকের উপর আমরা ওয়ার্ডগুলো শিখলাম, সে আমাদের লেকচার 30-তে আমরা শিখলাম ট্যুরিজম অ্যান্ড ওয়ার্ল্ড হেরিটেজের উপর ওয়ার্ডগুলো। লেকচার 31-এ আমরা যে প্র্যাকটিসটা করব, সেটা আমরা তার আগের লেকচারে যে ওয়ার্ডগুলো শিখেছি সেগুলো দিয়েই আমরা প্র্যাকটিস করব। সো আপনার মনে থাকবে না কেন? এভাবে আমাদের রাইটিং কোর্সের মধ্যে চমৎকারভাবে সবগুলো টপিক আমরা ব্যাখ্যা করেছি। সব থাকবে, সব থাকবে এখানে। প্রশ্ন হচ্ছে, এই মাস্টারিং ইংলিশ কোর্সে ভর্তি হতে আসলে করণীয় কি? এতক্ষণ যারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন, আমি বলবো, যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন, আমি নিশ্চিত তারা সত্যিই মন থেকে চায় যে আমার ইংলিশ স্কিল বৃদ্ধি করার দরকার আছে। তা না হলে এই লম্বা সময় জুড়ে এই ভিডিওটি আপনি দেখতেন না। আমি চাইলেই আমার এই ভিডিও বিজ্ঞাপনটি আমি ছোট করতে পারতাম, কিন্তু আমি প্রথমেই একটা ধৈর্যের পরীক্ষা নিতে চেয়েছি। কারণ আমি চাই যারা আমার এই কোর্সে যুক্ত হবে তারা যেন ধৈর্যশীল হয়, তা না হলে শেখানো সম্ভব না। সত্যি বলতে আমি 12 থেকে 13 বছর যাবৎ ইংরেজি শিক্ষকতা করে যতটুকু সামান্য জ্ঞান অর্জন করেছি, সত্যি বলতে আমি চাচ্ছি এইটুকু আপনাদের মাঝে বিলিয়ে দিতে। পৃথিবীর সব আমি জানি এমন ধারণা করা বোকামি। আমি নিজেও বোকা হতে চাই না, আপনাকেও বোকা বানাতে চাই না। সামান্য একটু জ্ঞান আছে আমার ইংরেজির, সেইটুকু আমি পুরোটাই আপনার কাছে শেয়ার করতে চাই। আর এর জন্য এই মাস্টারিং ইংলিশ কোর্সের আয়োজন। প্রশ্ন হলো কেন? কারণ আমি দেখেছি অনেক শিক্ষক আছেন যারা আত্মবিশ্বাস নিয়ে ক্লাসে কথা বলতে পারেন না। সেই সব শিক্ষক ভাই বোনদের জন্য, দাদা দিদিদের জন্য আমার এই আয়োজন। তারা যেন কনফিডেন্টলি ক্লাসে পড়াতে পারেন ইংরেজিটা, তাদের জন্য। আমি অনেক ভাই বোনকে দেখেছি যারা জব সিকার, ভালো মানের একটা ক্যারিয়ার গড়তে চান, কিন্তু এমন কোর্স পান না যেখানে 0 থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। তাদের কথা মাথায় রেখে আমি এই কোর্সটি করেছি। এবং আমি অনেক গার্ডিয়ানকে দেখেছি তারা ছেলেমেয়েদের সফলতার জন্য তাদেরকে ভালো ভালো স্কুল কলেজে পড়াচ্ছেন, বাট তাদের নিজের ইংলিশ ভালো না হওয়ার কারণে, স্কিল ভালো না হওয়ার কারণে তারা তাদেরকে টেক কেয়ার করতে পারতেছেন না, তাদেরকে গাইডলাইন দিতে পারছেন না। তাদের জন্য এই কোর্সের আয়োজন করেছি। সুতরাং যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি কেন এই কোর্সে যুক্ত হবেন না বলুন? এই মাস্টারিং ইংলিশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে কষ্ট করে আমাদের পেজের ইনবক্সে নক করতে হবে, কিংবা আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। +88016052999524 একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলবে এবং আপনি এই কোর্সে যুক্ত হতে পারেন। সর্বশেষ আমি চাচ্ছি এই কোর্সের মধ্য দিয়ে আপনি একজন ভালো মানের ইংরেজি শিক্ষক হন এবং আপনি যে প্রতিষ্ঠানেই পড়ান না কেন, আপনি সেখানের পাশাপাশি লক্ষ টাকা আয় করার সুযোগ পান। এবং যারা লেখাপড়া শেষ করে বেকার ছেলে মেয়ে হয়ে বসে আছেন উচ্চশিক্ষা শেষে, তারা কিন্তু এই কোর্সটি করে আপনার এলাকায়, পাড়া মহল্লায় কিংবা অনলাইন জগৎ জুড়ে আপনি লক্ষ টাকা আয় করতে পারেন এই কোর্সটি করে। কারণ আপনাকে লক্ষ টাকা আয় করা শুনতে যেমন ভালো শোনায়, তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাকে দক্ষ হতে হবে। সর্বশেষ আমি বলবো, যারা ইন্ডিয়া বা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদেরকে দেখতেছেন, তাদের জন্য একটা সুপার ডুপার অফার থাকবে। আপনারা এই অফারে ভর্তি হতে চাইলে এখনই আমাদেরকে নক করুন। বাংলাদেশের ভাই বোনরা যারা আমাদেরকে দেখছেন, তারা এখনই আমাদেরকে নক করুন। আপনারা চাইলে সরাসরি ফোনও করতে পারবেন। সো এই মাস্টারিং ইংলিশ কোর্সে ভর্তি হতে পারেন এবং ইংলিশ স্কিল বৃদ্ধি করে লক্ষ টাকা আয় করুন। এই কামনায় আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন।